অগাস্ট ২০১৯ হোয়াইট হাউসের ওভাল অফিস। টেবিলের একপাশে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ তিনি উপদেষ্টাদের দিকে তাকিয়ে বললেন, আমি গ্রিনল্যান্ড কিনতে চাই। কথাটা শোনা মাত্র ঘরটা যেন থমকে গেল। কেউ কথা বলতে পারল না। তারপর খবরটা বেরিয়ে পড়ল। পুরো পৃথিবী হেসে গড়াগড়ি খেল। সোশ্যাল মিডিয়ায় মিম আর ট্রোলের বন্যা বয়ে গেল। অনেকে ভাবল এটা নিশ্চয়ই ট্রাম্পের নতুন কোনো জোকস। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন যখন খোলাখুলি বললেন এটা অ্যাবসার্ড, গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না, তখন ট্রাম্প রেগে আগুন। তিনি ডেনমার্ক সফর বাতিল করে দিলেন। আর এখন ২০২৬ সালে এসে আবার সেই একই আগুন জ্বলে উঠেছে। ট্রাম্প এবার স্পষ্ট হুমকি দিচ্ছেন, সোজা পথে না পেলে কঠিন পথে হাঁটবেন। ভাবুন তো একবার, ২১ লক্ষ বর্গ কিলোমিটারের এক বিশাল দ্বীপ, উত্তর আমেরিকার ভূখণ্ড, অথচ তার মালিকানা দাবি করছে ইউরোপের এক ক্ষুদ্র দেশ ডেনমার্ক। দূরত্ব ৩,০০০ কিলোমিটারের বেশি। আয়তনে গ্রিনল্যান্ড ডেনমার্কের চেয়ে প্রায় ৫০ গুণ বড়। এটা কি আসলে কোনো রিয়েল এস্টেট ডিল, নাকি ইতিহাসের সবচেয়ে অদ্ভুত দুর্ঘটনাগুলোর একটা? আজকের পর্বে আমরা খুলে দেখব কিভাবে এই বরফের বিশাল রাজ্যটা ছোট্ট ডেনমার্কের পকেটে চলে গেল। গল্পটা শুরু হয়েছে প্রায় ১,০০০ বছর আগে, এক রকচটা ভাইকিংয়ের হাত ধরে। তার নাম ছিল এরিক থোরভাল্ডসন, ইতিহাসে যিনি পরিচিত এরিক দ্য রেড নামে। নরওয়ে থেকে আইসল্যান্ডে নির্বাসিত হয়েছিলেন খুনের দায়ে। তারপর আইসল্যান্ড থেকেও আবার নির্বাসন। ৯৮২ সালে তিনি পরিবার আর কয়েকজন অনুসারী নিয়ে পশ্চিম দিকে অজানা সমুদ্রে পাড়ি জমালেন। দীর্ঘ যাত্রার পর তিনি দেখলেন চারদিকে শুধু বরফ, রুক্ষ পাহাড়, বসবাসের অযোগ্য জমি। কিন্তু এরিক ছিলেন চালাক। তিনি বুঝতে পেরেছিলেন এই জায়গার নাম যদি আইসল্যান্ড বা বরফের দেশ রাখেন তাহলে কেউ আসবে না। তাই তিনি নাম দিলেন গ্রিনল্যান্ড, সবুজ ভূমি। ইতিহাসবিদরা একে বলেন ইতিহাসের প্রথম বড় মার্কেটিং স্ক্যাম। এই নাম শুনে প্রায় ২৫টা জাহাজে করে কয়েকশো ভাইকিং তার সঙ্গে রওনা দিল। ঝড় আর বরফের মাঝে মাত্র ১৪টা জাহাজ পৌঁছাতে পেরেছিল। তারা গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূলে বসতি গড়ে তুলল, যাকে বলা হতো ইস্টার্ন সেটেলমেন্ট। প্রায় ৫০০ বছর তারা টিকে ছিল। তারা সিল মাছের চামড়া, ওয়ালরাসের দাঁত আর মেরু ভাল্লুকের চামড়া ইউরোপে রপ্তানি করত। এমনকি ভ্যাটিকান পর্যন্ত তাদের ওয়ালরাস আইভরি পৌঁছেছিল। কিন্তু ১৫০০ শতাব্দীর দিকে হঠাৎ করেই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কি হয়েছিল তাদের? গবেষকরা বলেন লিটল আইস এজের প্রচণ্ড ঠান্ডা, ফসল নষ্ট হওয়া, ইউরোপের সঙ্গে বাণিজ্য বন্ধ আর স্থানীয় ইনুইটদের সঙ্গে সংঘর্ষ। একসময় তারা পুরোপুরি উধাও হয়ে গেল। ইউরোপ ভুলেই গিয়েছিল যে গ্রিনল্যান্ডে কখনো তাদের বসতি ছিল। প্রায় ৩০০ বছর গ্রিনল্যান্ড ছিল বিশ্বের আড়ালে। তারপর ১৭২১ সালে আবার ইউরোপের নজর পড়ে সেখানে। এবার এলেন এক ড্যানিশ নরওয়েজিয়ান ধর্মযাজক, হ্যান্স এজেডে। তৎকালীন ডেনমার্ক নরওয়ে যুক্তরাজ্যের রাজা চতুর্থ ফ্রেডরিক তাকে পাঠালেন গ্রিনল্যান্ডে। উদ্দেশ্য ছিল শত শত বছর আগে যাওয়া ভাইকিংদের খুঁজে বের করা এবং তাদের প্রোটেস্ট্যান্ট ধর্মে ফিরিয়ে আনা। কিন্তু গ্রিনল্যান্ডে পৌঁছে হ্যান্স এজেডে অবাক হয়ে গেলেন। কোনো ভাইকিং নেই, আছে শুধু স্থানীয় ইনুইট জনগোষ্ঠী। তবু ডেনমার্ক দাবি করল ভাইকিংরা আমাদের পূর্বপুরুষ, তাই এই দ্বীপ আমাদের। এভাবেই ১৭২১ সালে শুরু হলো ডেনমার্কের নতুন করে ঔপনিবেশিক শাসন। গল্পের আসল মোড় আসে ১৮১৪ সালে। নেপোলিয়নিক যুদ্ধে ডেনমার্ক ছিল হেরে যাওয়ার দলে। যুদ্ধ শেষে স্বাক্ষরিত হয় ট্রিটি অফ কিয়েল। ডেনমার্ককে বাধ্য করা হয় নরওয়েকে সুইডেনের হাতে তুলে দিতে। কিন্তু ড্যানিশ কূটনীতিকরা এক অসাধারণ চাল চাললেন। চুক্তির সূক্ষ্ম ধারায় তারা লিখে রাখলেন নরওয়ের মূল ভূখণ্ড সুইডেন পাবে, কিন্তু আটলান্টিকের পুরনো কলোনিগুলো যেমন আইসল্যান্ড, ফারো আইল্যান্ড আর গ্রিনল্যান্ড এগুলো থাকবে ডেনমার্কের দখলে। সুইডেন তখন নরওয়ে পাওয়ার আনন্দে এতটাই মশগুল ছিল যে তারা এই বিশাল বরফের দ্বীপটার দিকে তাকায়ওনি। এক কলমের খোঁচায় গ্রিনল্যান্ড হয়ে গেল ডেনমার্কের সম্পত্তি। ১৯৪০ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের নাজি বাহিনী মাত্র কয়েক ঘন্টায় ডেনমার্ক দখল করে নিল। কোপেনহেগেনের রাজা আর সরকার কার্যত পুতুল হয়ে গেলেন। তখন ওয়াশিংটনে ডেনমার্কের রাষ্ট্রদূত ছিলেন হেনরিক কাউফম্যান। তিনি বুঝতে পেরেছিলেন নাজিরা এবার গ্রিনল্যান্ডের দিকে নজর দেবে, কারণ সেখান থেকে আমেরিকা ও কানাডায় বোমারু বিমান ওঠানো সহজ। কাউফম্যান এক দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার নিজের সরকারের, যা তখন নাৎজি নিয়ন্ত্রিত,
আদেশ অমান্য করে নিজেকে স্বাধীন ডেনমার্কের প্রতিনিধি ঘোষণা করলেন এবং আমেরিকার সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করলেন। ১৯৪১ সালে সেই চুক্তিতে আমেরিকাকে গ্রিনল্যান্ডে ঘাঁটি গাড়ার অনুমতি দেওয়া হলো। আমেরিকা দ্রুত থুলি এয়ারবেস সহ বিশাল সব ঘাঁটি তৈরি করল। যুদ্ধ শেষে ডেনমার্ক স্বাধীন হলো, কিন্তু আমেরিকা গ্রিনল্যান্ড ছাড়তে চাইল না, কারণ ততদিনে শুরু হয়েছে কোল্ড ওয়ার। ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে $১০০ মিলিয়ন বিনিময়ে গ্রিনল্যান্ড কিনে নিতে চাইলেন। ডেনমার্ক সেই প্রস্তাব ফিরিয়ে দিল। তারা বুঝতে পেরেছিল গ্রিনল্যান্ড তাদের বিশ্বমঞ্চে টিকে থাকার একমাত্র চাবিকাঠি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক প্রথা ভেঙে পড়তে শুরু করল। জাতিসংঘ ডেনমার্কের উপর চাপ দিতে থাকে। ১৯৫৩ সালে ডেনমার্ক সংবিধান বদলে গ্রিনল্যান্ডকে কলোনি না রেখে দেশেরই একটা অংশ হিসেবে ঘোষণা করে। ইনুইটরা রাতারাতি ড্যানিশ নাগরিক হয়ে গেলেন, কিন্তু সংস্কৃতি, ভাষা আর জীবনযাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন। কোপেনহেগেন থেকে ৪,৫০০ কিলোমিটার দূরে বসে তাদের ভাগ্য নির্ধারণ, এটা গ্রিনল্যান্ডের মানুষ মেনে নিতে পারেনি। দীর্ঘ আন্দোলনের পর ১৯৭৯ সালে হোম রুল, ২০০৯ সালে সেলফ রুল। এখন গ্রিনল্যান্ডে নিজস্ব পার্লামেন্ট আছে, পুলিশ আছে, অভ্যন্তরীণ সব বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আছে। কিন্তু পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা আর মুদ্রানীতি এখনও ডেনমার্কের হাতে। বিনিময়ে ডেনমার্ক প্রতি বছর প্রায় $৬০০ মিলিয়ন ব্লক গ্র্যান্ট দেয়, যা গ্রিনল্যান্ডের মোট বাজেটের অর্ধেকেরও বেশি। গ্রিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী আর অধিকাংশ মানুষ পূর্ণ স্বাধীনতা চান। ২০০৯ সালের আইনেও সেই সুযোগ রাখা আছে। গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করা যাবে। কিন্তু সমস্যা অর্থনীতি। ডেনমার্কের টাকা বন্ধ হয়ে গেলে গ্রিনল্যান্ডের মাছ ধরার অর্থনীতি দিয়ে আধুনিক রাষ্ট্র চালানো প্রায় অসম্ভব। খনিজ সম্পদ যেমন বিরল মাটি, ইউরেনিয়াম, জিঙ্ক উত্তোলন করতে গেলে পরিবেশ নষ্ট হবে, ইনুইটদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ব্যাহত হবে। আবার খনি না খুললে ডেনমার্কের টাকার উপর নির্ভর করে থাকতে হবে। এটা এক অদ্ভুত উভয় সংকট। আর স্বাধীন হলে নিরাপত্তার প্রশ্ন। রাশিয়া বা চীনের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবে কি? অনেক বিশ্লেষক মনে করেন গ্রিনল্যান্ড স্বাধীন হলে আমেরিকার অঘোষিত প্রভাবেই থাকবে, কারণ আর্কটিক অঞ্চলে আমেরিকা কখনোই গ্রিনল্যান্ডকে অরক্ষিত রাখবে না। ডেনমার্কের জন্য গ্রিনল্যান্ড এখন একটা ভারী অলংকার, রাখতে গেলে খরচ বেশি, ফেলে দিলে সম্মান কমে যায়। আর আমেরিকার জন্য এটা পৃথিবীর সবচেয়ে বড় আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। জলবায়ু পরিবর্তনে বরফ গলছে, নতুন সমুদ্র পথও খুলছে, খনিজ সম্পদও বেরোচ্ছে। তাই পরাশক্তিগুলোর লড়াই দিন দিন উষ্ণ হচ্ছে। ১৭২১ সালে হ্যান্স এজেডে যে দ্বীপটাকে অবহেলায় পেয়েছিলেন, ২১ শতাব্দীতে এসে সেটাই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ভূখণ্ডগুলোর একটা। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। এটা ইতিহাসের একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু একে ধরে রাখাটা এখন ডেনমার্কের জন্য অস্তিত্বের প্রশ্ন। আর সেই লড়াইয়ে ট্রাম্পের কেনাবেচার প্রস্তাব শুধু একটা নতুন অধ্যায়ে শুরু মাত্র। ভবিষ্যতে গ্রিনল্যান্ডের মানচিত্রের রং বদলাবে কিনা সময় বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত, উত্তর মেরুর এই সাদা বরফের নিচে চাপা পড়ে আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত বারুদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।